তুমি সুন্দরী? এই গভীর জঙ্গলে গাছের নিচে বসে বসে কান্না করছো যে? তুমি কি পথ হারিয়ে ফেলেছো নাকি? দয়া করে সবকিছু আমায় একটু খুলে বলো। আমারই 3 কোলে কেউ নেই, কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। তাই এই জঙ্গলে এসে বসে বসে একা একাই ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। আমার মতো অসহায় মেয়েকে কে আশ্রয় দেবে? তাই একটু আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। কত জায়গায় গিয়েছি, কেউ আমাকে একটু আশ্রয় দিল না। আমার মতো পোড়া কপালের মেয়ে এই জগতে আর একটাও নেই। আরে তুমি যে কি বলো না, যার কেউ নেই তার ঈশ্বর আছে, ঈশ্বরই তাকে সাহায্য করবে। আমি জঙ্গলের ধারে ছোট্ট একটা বাড়িতে থাকি। তোমার যদি আপত্তি না থাকে তুমি আমার সঙ্গে যেতে পারো। আমারও 3 কুলে কেউ নেই। আপনি কত উদার মনের। আমার মতো একটা অসহায় মেয়েকে আপনি শুধুমাত্র আশ্রয় দিলেন। আসলেই আপনার মতো ভালো মানুষ আছে বলে জগৎটা এত সুন্দর। দয়া করে আপনার সাথে করে আমাকে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। এই গহীন জঙ্গলে বাঘের পেটে না গিয়ে আপনার সাথে যাওয়াই উত্তম। তুমি একদম ঠিক বলেছ। সেই ছোটবেলা থেকে এই জঙ্গলে বসবাস করি। কতবার যে বাঘের হাত থেকে ফিরেছি সেটা শুধু বিধাতাই জানে। চলো চলো, এই জায়গাটা বেশি ভালো নয়। কিছুক্ষণ পরে জঙ্গলের যত পশু পাখি আছে সবাই বেরোবে খাবারের খোঁজে। তখন যদি আমাদেরকে দেখে তাহলে আমাদেরকে শেষমেশ বাঘের পেটে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলুন। এই ছোট করে ঘরটাতেই আমি একা থাকি। তোমার কোনো সমস্যা হবে না তো? কারণ জঙ্গলে তো তুমি নতুন নতুন থাকবে। জঙ্গল অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয় এই জঙ্গলে। আমার থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তুমি যদি বেশ কিছুদিন থাকো তাহলে তোমারও অভ্যাস হয়ে যাবে। আরে না না, কোনো ব্যাপার নয়। আমি এই জঙ্গলে ভালো মতোই থাকতে পারবো। যখন আমি অনাথ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম তখন তো কেউ আমাকে সাহায্য করেনি। আপনি আমাকে সাহায্য করেছেন। আপনি জঙ্গলে কেন, নদীর তলাতেও থাকলে ওখানে থাকতে আমি রাজি আছি। তোমার মনটা তো খুবই ভালো। উপকারের প্রশংসা করতে বেশ জানো। অনেক কথা হয়ে গেছে, এখন বলো তোমার কি খিদে পেয়েছে? খিদেতে একটু পেয়েছি, কিন্তু খাবার আনবেন কোথা থেকে? এই গভীর জঙ্গলে খাবার আনেন কোথা থেকে? আর গ্রামও তো এখান থেকে অনেক দূরে, সেখান থেকে খাবার আনতে আনতেই তো খাবার নষ্ট হয়ে যাবে। আমি গ্রামগঞ্জ থেকে কোনো খাবারই খাই না। আমি এই বনের ফলমূল খেয়েই বেঁচে থাকি। আসলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমার অভ্যাস হয়ে গেছে। তুমি থাকো, আমার পরিচিত একটা গাছ আছে, ওখান থেকে কিছু ফল তুলে নিয়ে আসি। বহু বছর ধরে এই আপেল গাছটা আমার খাদ্যের যোগান দিয়ে আসছে। এই আপেল গাছের উপকার এবং ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আজ দেখা যায় বেশ ভালো আপেল ধরেছে। ওখান থেকে কিছু আপেল নিয়ে মেয়েটাকে খেতে দেই। মেয়েটার বোধহয় অনেক খিদে পেয়েছে। সেদিন তো ওই ঝোপটার ধারে একটা ঝুড়ি রেখে গিয়েছিলাম। ওই ঝুড়িটা দেখে গিয়ে আছে কিনা, ওটার মধ্যে আপেলগুলি তুলে ভরে তারপর বাড়িতে নিয়ে যাই। আশা করছি এই আপেলগুলি থেকে কিছু আপেল খেলে তোমার খিদেটা একটু হলেও উপশম হবে। আমি আসলে জঙ্গলের ফলমূল খেয়ে দীর্ঘদিন ধরে বেঁচে আছি। অভ্যাস হয়ে গেছে তো। খুব খেতে পারবো। এই আপেলগুলোর চেহারা দেখলেই তো লোভ লাগছে। মনে হয় খুবই মিষ্টি হবে। তবে আপনি যদি চাইতেন তাহলে আপনার বাড়ির পাশে যে পড়া জমিটা আছে ওখানে কিছু চাষবাস করতেই পারতেন। জমিটা অনেক উর্বর, চাষ করলে কিন্তু ভালো ফলন হবে। তুমি একদম ঠিক কথা বলেছ, কিন্তু চাষবাস যে আমি করতে পারি না। আর আমার কাছে ওরকম টাকা পয়সাও নেই। না হলে গ্রাম থেকে বীজ এনে এখানে বপন করতাম। ছোটবেলা থেকে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বড় হয়েছি, তাই গ্রামের চাষবাস কাজকর্ম বেশি আমি করতে পারি না। কিন্তু আমি চাষাবাদ সম্পর্কে ভালোই জানি।
সেই ছোট্টবেলায় বাবাকে দেখতাম জমিতে গিয়ে কিভাবে কাজ করত, কিভাবে লাঙল চালাতো, কিভাবে বীজ বপন করত, এসবই আমি মনে রেখেছি। যদি বীজ থাকতো তাহলে আমি চাষ করে ফেলতাম। আমার মন কি বলছে, একদিন দেখবেন আপনার বাড়ির সামনে অনেক অনেক ফসল ফলন হবে। চাষা তো আশাই বাড়ছে। ঠিক আছে, তুমি যখন এত আশা দিচ্ছ আমায়, তবে মেনে নিলাম আমি। এত কথার মাঝে তোমার নামটাই তো আমি শুনিনি। তা তোমার নাম কি গো? আমার নাম পরি। আসলে ছোটবেলায় অনেক সুন্দরী ছিলাম তো, তাই বাবা মা আমাকে পছন্দ করে পরি নামটাই দিয়েছিল। আপনার নাম কি তাও তো শোনা হয়নি। তুমি ছোটবেলায় কেমন ছিলে তা আমি জানি না, কিন্তু এখন সত্যি সত্যি পরীর থেকেও সুন্দরী তুমি। তোমার নামটা যেন তোমার জন্যই তৈরি হয়েছে। আমার নাম হচ্ছে রাজু। রাজু আমাকে কত সাহায্য করলো, কত কিছু করলো, কিন্তু রাজুর জন্য আমি কিচ্ছু করতে পারছি না। যদি তার বাড়ির সামনে জমিটার মধ্যে কিছু চাষাবাদ করতে পারতাম তাহলেও তো একটু তার উপকার হতো, কিন্তু বীজ ছাড়া কিভাবে চাষ করব সেটাই তো বুঝতে পারছি না। হে ঈশ্বর, তুমি একটা উপায় খুঁজে দাও না। এরকম একটা অসহায় ছেলেকে আমি একটু সাহায্য করতে চাই। আমার যখন এসব সম্পর্কে ধ্যান ধারণা ভালোই আছে, তাহলে কেন ওকে সাহায্য করব না? বাড়িতে কি কেউ আছো? আমার খুবই খিদে পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও না। বাড়িতে কি কেউ আছো? মনে হয় বাড়িতে কেউই থাকে না। ইস, আমি তো খিদেই এখন মরেই যাব। জঙ্গলে যে দুর্ভিক্ষ শুরু হয়েছে, তাতে পাখিদের যে বংশ আছে সেটা নির্বংশ হয়ে যাবে। আমার বাচ্চা দুটো দুদিন ধরে কিচ্ছুটি খায় না। মা হয়ে বাচ্চাদেরকে এভাবে থাকতে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। বাড়ি থেকে এই কেউ জঙ্গলের আছো? মাঝখানে বাড়ি থেকে আবার কেউ কে আছো? কথা বলছে? আবার বাড়ি থেকে কেউ আছো বলে চিৎকার করছে। গিয়ে দেখি তো কে বাইরে। আরে আরে, এ কি আশ্চর্য! একটা পাখি কথা বলছে, এরকম আশ্চর্যের ব্যাপার জীবনেও তো দেখিনি। ও পাখি, তোমার কি হয়েছে গো? এভাবে চিল্লাপাল্লা করে কাকে ডাকছো? আসলে জানো তো, আমার দুটো বাচ্চা দুদিন ধরে কিচ্ছুটি খায়নি। পুরো জঙ্গলে কত খাবার খুঁজেছি, কিন্তু কোথাও খাবার খুঁজে পাচ্ছি না। তুমি কি আমায় কিছু খেতে দিতে সাহায্য করবে? তোমায় আমি উপকার করব। তুমি আমায় খাবার দাও, এর বদলে তোমায়ও আমি একটা জিনিস দেব। আরে, এসব কি বলছো তুমি? তোমার বাচ্চাগুলো দুদিন ধরে খেতে পায়নি। ইস, কত কষ্ট করেছে তোমার বাচ্চাগুলো। তুমি কোনো চিন্তা করো না, দাঁড়াও দাঁড়াও, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই আপেলটাই ঘরে অবশিষ্ট ছিল, এই আপেলটা দিয়ে তোমার বাচ্চাদের ক্ষুধা নিবারণ করো। আমিও সকাল থেকে আপেল খেয়েই আছি। তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় উপকার করলে। তোমার এই ঋণ আমি কোনোদিন বলবো না। তোমার উপকারের প্রতিদান আমি যথাসময়ে দিয়ে যাব তোমায়। তাহলে আজ বিদায় দাও বন্ধু, আমার আবার তোমার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে বন্ধু, তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার বাচ্চাদেরকে বাঁচাও আগে, তারপরে আমার উপকারের কথা শোনাবে। পরি, তুমি অনেকদিন ধরে একটা শাড়ি পরে আছো, যেটা দেখতে আমার একদম ভালো লাগছে না। এই যে দেখো, এটা আমার মায়ের বিয়ের শাড়ি, আর গয়নাগুলো আমার মায়ের। এগুলোর দাম কম হতে পারে, কিন্তু আমার কাছে মহামূল্যবান। এগুলো তোমায় দিলাম, তুমি এগুলো পরো, তোমায় দারুণ লাগবে দেখতে। মা মৃত্যুর আগে আমাকে তার শাড়ি আর গয়নাগুলো দিয়ে গিয়েছিল। আপনার মায়ের শাড়ি গয়নাগুলো আমাকে দিচ্ছেন? আসলে আপনি অনেক উদার মনের। না হলে অপরিচিত একটা মেয়েকে কেউ এভাবে নিজের মায়ের গয়না শাড়ি দেয়? আপনার এই ঋণ আমি যে কিভাবে শোধ করব সেটাই ভেবে পাই না। আমি সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে থাকব। আপনার ঘরের সকল কাজকর্ম করে দেব। আপনি আমাকে যে উপকার করেছেন আশ্রয় দিয়ে,
সেটাই পৃথিবীর কেউই করেনি। শুধু আশ্রয় দেননি, আমাকে সর্বোচ্চ সম্মানের সাথে রেখেছেন, কোনো অভাব অপূর্ণ রাখেননি। শেষমেশ নিজের মায়ের শাড়ি গয়নাও আমাকে দিয়ে দিলেন। কেন করছেন আমার জন্য এসব? কেন যে করছি তা একদিন তোমাকে নিশ্চয়ই বলবো। এখন এসব কথা বাদ দাও তো। তুমি এসব বাজে কথা আর কখনোই বলবে না। তুমি আমার গোলাম কেন হয়ে থাকবে? যাও যাও, মায়ের শাড়ি গয়নাগুলো পরে এসো, দেখবো তোমায় কেমন দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি আপনার মায়ের শাড়ি গয়নাগুলো পরে আপনাকে দেখাচ্ছি। তোমায় দেখে মনে হচ্ছে আকাশ থেকে কোনো একটা জল জ্যান্ত পরী নেমে এসেছে। আর সত্যিকার অর্থে তোমার নামটাও তো পরী। আমার ভাবতেও খুবই অবাক লাগে, এত সুন্দরী একটা মানুষ কি করে হয়। যেন ঈশ্বর তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আপনি আমার একটু বেশি প্রশংসা করছেন। আপনি যতটা বলছেন আমি ততটাও সুন্দরী নই। হয়তো আপনার মায়ের শাড়ি গয়নাটা পরি আমাকে একটু অন্যরকম লাগছে, আর কিচ্ছু নয়। তবে আপনার মায়ের শাড়ি গয়নাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। খুবই খুশি, আমি খুবই খুশি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখো বন্ধু, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তুমি যে আমাকে সেদিন উপকার করলে, এই উপকারের প্রতিদান তোমায় দিতে এসেছি। এই ধানের বীজ যদি তুমি জমিতে চাষাবাদ করো, তাহলে দেখবে এর ফলাফল। কি দরকার ছিল বন্ধু এত কষ্ট করার? আমি তো তোমায় কখনো উপকারের প্রতিদান চাইনি বলো। তুমি তোমার বাচ্চাগুলোকে ভালো মতো খেয়াল রেখো, আর আমার এসবের কোনো দরকার নেই। কেন এসব নিয়ে এলি বন্ধু? তুমি এক কাজ করো, এই ধানের বীজগুলো তোমার বাসায় নিয়ে যাও। এগুলো খেলে তোমার বাচ্চাগুলো অনেক দিন সুস্থ থাকতে পারবে। এমনিতেই কত কষ্ট করো তোমরা, দুটো খাবারের খোঁজে জঙ্গলের পর জঙ্গল ঘুরে বেড়াও। এগুলো হচ্ছে জাদু বীজ, এগুলো খাওয়া যায় না বন্ধু। এগুলো শুধু চাষ করা যায়, বপন করা যায়। তুমি এগুলো বপন করো, তারপর দেখবে কত সুন্দর ফলন হবে, যেটা তুমি দেখলে বিশ্বাসই করতে পারবে না। তোমার এই বীজগুলো রাখতেই হবে বন্ধু। তারপর যখন বীজ থেকে অনেক ধান বেরোবে, সেখান থেকে আমাকে না হয় কিছু খাবার দিও। আমি সেগুলো নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, যদি ভালো শস্য ফলে তাহলে তোমাকে আমি বছরের পর বছর এমনিতেই খাওয়াবো। তুমি আমাদের এই বাড়ির পাশে একটা ভালো মতো বাসা বানিয়ে নিও, তারপর সবাই মিলে একসাথে থাকবো, কেমন? আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমি এখন আসি, কেমন? বিদায় বন্ধু, বিদায়। আপনি যে সেদিন জঙ্গল থেকে আপেল এনেছিলেন, সেই আপেল থেকে আমি একটা আপেল এই পাখিটাকে দিয়েছিলাম। তারপর থেকে সে আমায় বলেছিল আমাকে কিছু না কিছু উপকার করবে, তাই এই দানের বীজগুলো দিয়ে গেল। তুমি যেমন সুন্দরী তেমনই খুবই উপকারী। তোমার মতো মেয়ে আমি জীবনেও দেখিনি। কত ভালো তুমি। কিন্তু পরি, আমি যে চাষাবাদ করতে জানি না, এই ধানের বীজগুলো কিভাবে বপন করব সেটাই তো বুঝতে পারি না। আরে আপনি অত শত চিন্তা করবেন না তো, আমি আছি কিসের জন্য। আমি খুব ভালো মতোই জানি কিভাবে বীজ বপন করতে হয়। আপনি শুধু বসে বসে দেখবেন যে কিভাবে আমি বাম্পার ফলন ফলাই। আমি নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না যে এত সুন্দর ফলন ফলবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। আমার খুবই ইচ্ছে ছিল নিজের জমিতে কিছু ফসল ফলবে, আর সেই ফসল থেকে আমি খাবার খেতে পারবো। এরকম ধানের ফলন আমি জীবনেও দেখিনি। এখান থেকে কিছু ধান নিজেদের জন্য রেখে আর বাকিগুলো শহরে নিয়ে বিক্রি করে দিলেই সব থেকে ভালো হয়। আর পাখি বন্ধুর জন্য একটা বড় অংশ রেখে দেব। তুমি একদম ঠিক কথা বলেছো। এরকম ফলন আমি জীবনেও দেখিনি। ওই পাখি বন্ধুটা ঠিক বলেছিল,
এটা সত্যি জাদুর বীজ ছিল। যাই হোক, তোমাকে যে একটা কথা বলবো বলবো বলে বলতে পারছিলাম না, সেই কথাটা আজকে আমাকে বলতে দাও তুমি পরি। আমায় কি এমন কথা বলবেন যে কথাটা বলতে আপনার অনেক দিন লেগে যাচ্ছে? শুধু জড়তা আর জড়তা, বলে ফেলুন না কি কথা। আসলে পরি, তোমায় যেদিন সেই গাছতলায় প্রথম দেখেছিলাম, সেদিনেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তোমায় আমি সত্যি ভালোবাসি পরি। তুমি কি আমায় বিয়ে করবে? তুমি আর আমি মিলে এই জঙ্গলে ছোট্ট একটা সংসার পাতবো, আর এই ছোট্ট জঙ্গলের বাড়িটা আমাদের থাকবে। আমিও জানি না যে আপনাকে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আর আমি মিলে এই বনের মধ্যে একটা সুখী সমৃদ্ধশালী সংসার পাতাবো, যেখানে শুধু সুখ থাকবে আর আনন্দ থাকবে।